শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও বলেছেন প্রধানমন্ত্রী। পশুর হাট ও কুরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জনের মৃত্যু, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, টিকা দানেও থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল 16 শিশুর, আক্রান্ত 1400 ছাড়িয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে বাসার ভেতর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা ঘটনায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্লবী থানা পুলিশ। চার্জশিটে সংযুক্ত করা হয়েছে ফরেনসিক রিপোর্ট, ক্রাইম অ্যানালাইসিস রিপোর্ট ও ময়না তদন্ত রিপোর্ট ছাড়াও ভিকটিম ও আসামির পরিধেয় কাপড় চোপড়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা আদালত সে সিদ্ধান্ত নেবে 1 জুন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠে সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। চার্জশিট দাখিল করার পর সেটা বিচারের জন্য প্রথম এটা সিএমএম আদালতে দাখিল করা হয়। সেখানে সিএমএম আদালত থেকে আমাদের এখানে আইনের নিয়ম অনুসারে সেটা বিচারের জন্য বিচারিক আদালত, আপনারা ইতিপূর্বে জানেন যে এখানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আছে। এই শিশুদের উপরে যে সহিংসতা বা দর্শন এবং তাদেরকে যে হত্যা করা হয় দর্শন করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয়। মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে না তুলেই খাস কামরায় বসে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। পরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করে আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের 17 জনকে সাক্ষী করা হয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সকাল 10টার দিকে রানার স্ত্রী আসামি স্বপ্না আর বেলা 11:15টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা হয়। তাদের রাখা হয় ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের হাজতখানায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশার কথা জানান। আইন মেনে সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে কঠোর আইন করার কথাও জানান তিনি। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। সচিবালয়ে রবিবার মিট দ্য প্রেসের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি দলের 31 দফায় রয়েছে। সরকার সেটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে। শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করবে সরকার। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে, এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি
নিয়োগ করেছে শুধুমাত্র এই মামলাটার ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সরকার কঠোর আইন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি যুক্তের পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধে এই নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। রাজধানীর সড়ক ব্যবহার না করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে পশুর হাট ও কুরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার তাগিদও দেন তিনি। সিগন্যালিং সিস্টেম নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এসব কথা বলেন। থেকে পোস্তা পর্যন্ত এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে, এবং এই রাস্তা এটা আমরা অলরেডি কাজ হচ্ছে। যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো নর্থ বেঙ্গলে যাবে সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না, সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। উনি এর আগেও আমাদের নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের বর্জ্য যাতে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা যায়, সেটার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এবং হাটগুলোর ঠিক মতো যাতে চলে সেটা যতটুকুই করা যায় এই ব্যাপারে আমরা কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা পুলিশকে বলেছি, তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই ক্রেতা বিক্রেতা সবাই যাতে ফ্যাসিলিটিস পায় এবং কোথাও যাতে কোনো অসুবিধা না হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির একটি প্রতিনিধি দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। রবিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 4 বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে রবিবার ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ছিল ঘরমুখো মানুষের। সকাল থেকে সারাদিন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করছেন অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবাত এক্সপ্রেসের শিডিউলে সামান্য বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। টাইম দিয়েছে আপনার 10:50, আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়। এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তোবা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদ সামনে রেখে ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় যাতে না হয় সে লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলেও জানান তিনি। রবিবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ মন্ত্রী। ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে, একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আজও ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। আর টাঙ্গাইলে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। রবিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইল বাসাইল সড়কের বাংরা কালীঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই করটিয়া HF ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। এর আগে সকালে ফরিদপুরের নগরকান্দার শঙ্করপাশা বাস স্ট্যান্ডের কাছে বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুর এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 15 জন। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কুরবানির পশুর হাট। ঢাকার 2 সিটিতে এবার বসেছে 25টি অস্থায়ী হাট। তবে হাটে পশু বাড়লেও এখনও পুরোপুরি জবেরই বেচাকেনা। এদিকে ঈদে ঝুঁকিমুক্ত থাকতে ক্যাশ টাকা লেনদেন কম করার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রিপোর্ট মেজবা রহমানের।
ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে ব্যস্ত সময় পার করছে খামারি ও ব্যাপারীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় আকৃতির ষাঁড়, মাঝারি দেশি গরু, ছাগল ও মহিষ তোলা হয় রাজধানীর কোরবানির পশুর হাটে। কোথাও পশুর যত্ন নিচ্ছেন খামারিরা, কোথাও চলছে দরদাম। বিক্রেতারা বলছেন ক্রেতার চাপ বাড়তে লাগবে আরো কয়েকদিন। এখনো বাজার আমাদের এখনো লাগে নাই, কিন্তু আজকে গত 2 দিন কাস্টমার এখনো দামাদামি করছে। 48টা গরু আনছি, পরশুর দিন রাত্রে আসছি, গত রাত্রে একটা গরু বিক্রি করছি। এবার আসলে সবারই তো কস্টিং বেশি। আপনার গত বছর যে ট্রাক ভাড়া ছিল 20,000, এবার সেটা 50,000। এই জন্য সবকিছু ভাই খরচ বেশি, ভুসির বেশি, সবকিছু খরচ বেশি আমাদের। বেশিরভাগ ক্রেতার অভিযোগ একটু বড় আকারের পশুর দামই মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। যতটুকু দেখলাম কম্পারেটিভলি অনেক বেশি লাগতেছে আমার কাছে, কারণ আমি এই কয়েকদিন যে আপনার দেখছি যে টিভিতে যে সমস্ত প্রাইস বলতেছিল, এর সঙ্গে কোনো ম্যাচ নাই। না, এখনো তো গরুর দাম আসলে সঠিকভাবে বোঝা মুশকিল। এখনো গ্রাহক তেমন আসে নাই, দাম ছাড়তেছে না। দাম এখনো ব্যাপারীরা দাম ছাড়তেছে না, তো আশা করতেছি যে আজকে বা আগামীকালের মধ্যে একটু দাম ছাড়লে তখন বেচা কিনা বাড়বে। এদিকে গাবতলীর হাট পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। জানান কুরবানির হাটগুলোতে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সামনের দিনগুলোতে রাজধানীর পশুর হাটগুলো আরো জমে উঠবে বলে আশা ব্যাপারী ও খামারিদের। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। ঢাকার বিশেষায়িত হাসপাতালে ঝুঁকিপূর্ণ রোগীর চাপ কমাতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, 8 দিন আলাদা রাখা ও অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যু দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 16 শিশুর। একদিনে হামের সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। নতুন করে আক্রান্ত 1434 শিশু। মুবাশির আহমেদের রিপোর্ট। হামে মৃত্যু ছাড়িয়েছে 500। সেই হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। প্রতি মাসেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা পৌঁছে দিতে হবে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে। সোজা ঢাকাতে যায়, কারণ ওখানে জেলা পর্যায়ে বলবে যে আমাদের তো ভেন্টিলেটর নেই, আপনি ঢাকা চলে যান। তাই সময় নষ্ট না করে সে ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে সোজা ঢাকায় আসে, বা ঢাকা শহরের যে নিম্ন আয়ের এলাকা তারা কাছাকাছি কোনো হাসপাতালে না গিয়ে সোজা শিশু হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে যাচ্ছে। এই যে রোগীর যে ছুটে আসা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি তৃণমূল পর্যায়ে, এই দুর্যোগ কিন্তু আরও অনেক দিন থাকার আশঙ্কা আছে। হাম হয়তো কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ব্যবস্থাপনা এভাবে বিকেন্দ্রীকৃতভাবে না করি, তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল কিন্তু আরও অনেক দিন দেখতে হবে। এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্যের পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাংলাদেশের মতো মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার পৃথিবীর কোনো দেশেই হয়নি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর ত্রুটি। চিকিৎসা ব্যবস্থার যে প্রচণ্ড চূড়ান্ত কেন্দ্রীভবন, আমাদের সবার নজর হচ্ছে আইসিইউর দিকে। এই ধরনের তৃতীয় পর্যায়ের যে বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতি এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে যারা কাজ করেন সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের প্রতি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা করবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা যদি ব্যবস্থা না রাখি, মাধ্যমিক পর্যায়ে চিকিৎসা না রাখি, সবাই যদি আমরা তৃতীয় পর্যায়ের হাসপাতালে যাই, কখনোই কোনো দেশে আপনার এই ধরনের মহামারী, এটা অনেকে বলছেন মনুষ্য সৃষ্ট মহামারী, বাংলাদেশে আমরা যেটা ঠেকাতে পারি, এই মহামারী মোকাবেলা করা সম্ভব না যদি আমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ের হাসপাতালের উপরে আমাদের সকল মনোযোগ কেন্দ্রীভূত। জ্বর, ঠান্ডা, কাশি দেখা দিলেই অবহেলা না করার আহ্বানও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা।
দেশের স্বার্থ সংরক্ষণ করে গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ের পিএসসি ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান দরপত্র নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশের সম্পদ মাটির নিচে রেখে গ্যাস আমদানি করে অর্থ অপচয় করা হয়েছে। বর্তমান সরকার সেখান থেকে সরে দেশে গ্যাস অনুসন্ধান করতে চায়। ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেন, আগের সরকার সমুদ্র নিয়ে লাফালাফি করলেও খনিজ অনুসন্ধানের বিষয়ে পদক্ষেপ নেয়নি। জানান, বাপেক্সকে শক্তিশালী করা বর্তমান সরকারের লক্ষ্য, তাই পিএসসিতে বাপেক্সকে রাখা হয়েছে। বলেন, আশা করি আইন মেনে ও দেশের স্বার্থ রক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া সম্ভব হবে। জ্বালানি নিরাপত্তার বেহাল অবস্থা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে দেশের কোনো ক্ষতি না করেই অনুসন্ধান ও গ্যাস উত্তোলন করতে। তাদের যে মূল যে জাতীয়তাবাদ, আমরা আমাদের সেই জাতীয়তাবাদকেই সামনে রেখে আমরা আমাদের এই বিডিং করছি, যাতে আমার দেশের কোনো রকমের কোনো ক্ষতি না হয় এবং কোনো কিছু বিনিময় যেন না করি আর কি। তবে আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে সময়োপযোগী ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা না গেলে রাষ্ট্র পিছিয়ে পড়বে। রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করতে সমন্বিত ও সমান্তরাল গতিতে কাজ করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগত সৃজনশীলতা, দক্ষতা ও সক্ষমতাকে সমন্বিত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। মন্ত্রী জানান, তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের জন্য সময়োপযোগী কারিকুলাম ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর বিষয়ে সরকার কাজ করছে। Without data, any information is nothing but opinion. আমরা কিন্তু অনেক সময় আপনার অ্যাজাম্পশন আর ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝি না। অ্যাজাম্পশন মানে কিন্তু ইনফরমেশন না। মিডিয়া জগতের এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি খুব পরিষ্কার থাকতে হবে, তা নাহলে কিন্তু এই খেলাতে যে কোনো সময় কিন্তু আমরা ধরাশায়ী হতে যেতে পারি। আবার আমি অতিরিক্ত ডাটা ম্যানিপুলেট করতে গিয়ে দেখা যায় যে নানান রকম কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটাবে বাস্তব কর্মকাণ্ডেও বলেছেন প্রধানমন্ত্রী। পশুর হাট ও কোরবানি বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে 5 জনের মৃত্যু, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, টিকার দ্বারেও থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল 16 শিশুর, আক্রান্ত 1400 ছাড়িয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।